হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ। আমার এই চ্যানেলটা টোটালটাই ডব্লিউবিসিএস এক্সপিরিয়েন্সের জন্য। আজকে আমরা কনস্টিটিউশনের সবথেকে ভাইটাল টপিক সেটা হচ্ছে আর্টিকেল নিয়ে কথা বলবো। আমরা যখন ওভারঅল অ্যানালিসিস অফ কনস্টিটিউশন পড়েছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আর্টিকেলের একটা ছন্দ আছে। এই ছন্দটা যদি আপনি ধরতে পারেন তাহলে আর্টিকেলটা হামেশাই মুখস্থ হয়ে যাবে। আমরা যখন আমাদের অফলাইন বা অনলাইন ব্যাচের স্টুডেন্টদের ক্লাস করাই তো ক্লাসেই কিন্তু স্টুডেন্টদের টোটাল আর্টিকেল A to Z মুখস্থ হয়ে যায়, কিন্তু সেখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বোথ সাইড ইন্টারাকশনটা সম্ভব। কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু বোথ সাইড ইন্টারাকশনটা সম্ভব নয়, কেবলমাত্র ওয়ান সাইড ইন্টারাকশনটাই সম্ভব। বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি আমার 100% চেষ্টা করবো যাতে করে ভিডিওর মাধ্যমে যেন আপনাদের টোটাল আর্টিকেলটা মুখস্থ হয়ে যায়। শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা আমার ইন্টেনশনটা বোঝার চেষ্টা করুন যে আমি আপনাদের কিভাবে আর্টিকেলটা পড়ার কথা বলছি। তো সেই ইন্টেনশনটা ধরতে পারলে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে আপনার আর্টিকেলে কোনো প্রবলেম থাকবে না। তো চলুন আমরা আস্তে আস্তে করে শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল 1 থেকে 51 এ অবধি কতগুলো ভিডিও সিরিজের মাধ্যমে আমরা টোটাল আর্টিকেলটা কমপ্লিট করব। তো দেখে নিই আমরা একবার যে 1 থেকে 51 এ অবধি আর্টিকেলের মধ্যে কতগুলো পার্ট রয়েছে। চারখানা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অ্যান্ড পার্ট 4A বলে একটা সাব পার্ট রয়েছে পার্ট 4 এর মধ্যেই। তো পার্ট 1 ডিলস উইথ বেসিক্যালি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, পার্ট 2 ডিলস উইথ সিটিজেনশিপ, পার্ট 3 ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড পার্ট 4A হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ডিউটি। তো এবার আপনাকে জানতে হবে কোন পার্ট কত থেকে কত অবধি এক্সটেন্ডেড। যেমন পার্ট 1 যেটা ডিল করছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, যেখানে চারখানা আর্টিকেল রয়েছে, এটা 1 থেকে 4 অবধি। পার্ট 2 ডিলস উইথ আর্টিকেল 5 to 11, পার্ট 3 12 to 35, পার্ট 4 হচ্ছে 36 to 51 অ্যান্ড পার্ট 4A হচ্ছে আপনার 51A আর্টিকেল নিয়ে ডিল করছে। তো চলুন আমরা এক একটা করে পার্ট দেখে নিই। পার্ট 1 ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেখানে চারখানা আর্টিকেল রয়েছে। আমরা পড়বো 1, 2 অ্যান্ড 3। আমরা তিনটে আর্টিকেল পড়বো, চারটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এই 1, 2, 3 আর্টিকেলটা খুব স্বাভাবিক কী নিয়ে ডিল করবে, যেহেতু পার্ট 1টা ডিল করছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি নিয়ে, ভারতবর্ষ এবং তার যে স্টেট বা যে ইউনিয়ন টেরিটরি আছে সেটা নিয়ে যেহেতু ডিল করছে, তাহলে এখানে যতগুলো আর্টিকেল রয়েছে সবগুলো আর্টিকেলই কী নিয়ে ডিল করবে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে। তো সেটাই বলা হচ্ছে। তাহলে 1 নম্বর আর্টিকেল কী বলছে? 1 নম্বর আর্টিকেল হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে এই যে ভারতবর্ষ এবং তার যে কতগুলো স্টেট রয়েছে, তার কতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে, সবটাই কি 1 নম্বর আর্টিকেল নিয়ে ডিল করছে। ঠিক আছে, একটা ইনফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে ইউপিএসসি বা অন্যান্য পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে ভারত নামটা বা ইন্ডিয়া নামটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 1 নম্বর আর্টিকেলে রয়েছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। দেখুন এবার চলে আসি 2-3 আর্টিকেল। 2-3 আর্টিকেল ডিল করছে কি নিউ স্টেট ফরমেশন নিয়ে। ঠিক আছে, তাহলে এই যে নিউ স্টেট ফরমেশন এরকমভাবে মনে রাখবেন যে যেখানে একটা চেঞ্জ সেটা আর্টিকেল 2, যেখানে 3টে চেঞ্জ সেটা আর্টিকেল 3। তা আমরা এইভাবে মনে রাখতে পারি 3 সংখ্যাটা গ্রেটার দেন 2, তাহলে যেখানে কম চেঞ্জ সেটা আর্টিকেল 2, যেখানে বেশি চেঞ্জ সেটা আর্টিকেল 3। কী ব্যাপার একটু বোঝার চেষ্টা করতে হবে। এই যে আমাদের ইন্ডিয়া রয়েছে না, তো এই ইন্ডিয়া যদি বাইরের কোনো একটা জায়গাকে, কোনো একটা প্লেসকে অ্যাকোয়ার করে নেয় যেটা ইন্ডিয়া টেরিটরির মধ্যে ছিল না, তাহলে এই পোর্শনটা ইন্ডিয়ার একটা অংশ হয়ে গেল। তাহলে এর মাধ্যমে যে নিউ স্টেট ফরমেশন হচ্ছে সেটা আন্ডার আর্টিকেল 2 এর মাধ্যমে হচ্ছে। ঠিক, আর আর্টিকেল 3টা কি 3টে চেঞ্জ আমি বলছিলাম, যেমন কি এক্সিস্টিং যে স্টেট রয়েছে তারই যদি কোনো অল্টারেশন হয় তাহলে আর্টিকেল 3 এর মাধ্যমে হচ্ছে। মানে কি ধরুন নেম চেঞ্জ মানে কি এই যে ওয়েস্ট বেঙ্গলকে বেঙ্গল করার যে প্রচেষ্টা, এইভাবে যে নামটা চেঞ্জ করে নতুন একটা স্টেট ফরমেশন হলো, সেটা আন্ডার আর্টিকেল 3 এর মাধ্যমে যাবে। হতে পারে কি এরিয়াকে আমি বাড়াতে পারি, এরিয়াকে আমি কমাতে পারি, তাহলে নেম চেঞ্জ, এরিয়া চেঞ্জ, বাউন্ডারি চেঞ্জ। কোনো একটা এক্সিস্টিং স্টেটকে আমরা কি করতে পারি, ভেঙে দুটো ভাগে ভাগ করতে পারি, যেটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার ক্ষেত্রে হয়েছিল। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা আগে একসাথে ছিল, পরবর্তীকালে দুটো আলাদা আলাদা স্টেট হলো। তো এরমভাবে যদি কোনো স্টেট ফরমেশন হয় তাহলে সেটা আন্ডার আর্টিকেল 3 এর মাধ্যমে হয়। তাহলে আমরা কি জানলাম? পার্ট 1 ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, যেখানে 4টে আর্টিকেল রয়েছে, আমরা 3টে পড়বো, 1, 2 অ্যান্ড 3। 1 নম্বর আর্টিকেল হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ভারতবর্ষ এবং তার যে স্টেট বা ইউনিয়ন টেরিটরি রয়েছে টোটাল ব্যাপারটা আমরা 1 নম্বর আর্টিকেলে জানতে পারছি। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভারত বা ইন্ডিয়া নামটা আমি কত নম্বর আর্টিকেলে পাচ্ছি? 1 নম্বর আর্টিকেলে। 2, 3 নিউ স্টেট ফরমেশনের একটা চেঞ্জ মানে আর্টিকেল 2, 3টে চেঞ্জ মানে আর্টিকেল 3। তো 2 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, যে এরিয়াটা ইন্ডিয়া টেরিটরির মধ্যে ছিল না সেরকম কোনো এরিয়াকে ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড করে যদি নিউ স্টেট ফরমেশন করা হয় তবে সেটা আর্টিকেল 2। যে জিনিসটা আমরা দেখতে পাই কোথায়, 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে সিটমহল এরিয়াটাকে আমরা অ্যাড করি ইন্ডিয়ার সঙ্গে, সেটা কিন্তু 2 নম্বর আর্টিকেলে চেঞ্জের মাধ্যমে হয়।
ক্লিয়ার। আর 3 নাম্বার আর্টিকেলে কি বললাম যে এক্সিস্টিং স্টেটের যদি কোনো অল্টারেশন করা হয় তবে সেটা 3 নাম্বার আর্টিকেলের মাধ্যমে যাচ্ছে, যেমন নেম চেঞ্জ, বাউন্ডারি চেঞ্জ, এরিয়া চেঞ্জ। তো এরকমভাবে বারবার করে আমরা রিক্যাপ করব আর ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি পার্ট 2-তে। পার্ট 2 ডিলস উইথ সিটিজেনশিপ। সিটিজেনশিপে কত থেকে কত আর্টিকেল? 5 থেকে 11। তো আমরা এখান থেকে আর্টিকেল পড়বো 5, 6, 7, 8 এবং 11। এই কটা আর্টিকেল আমরা পড়বো। 5 নম্বর আর্টিকেল কি নিয়ে ডিল করছে? লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। মানে কনস্টিটিউশন ফ্রেমাররা যখন কনস্টিটিউশন তৈরি করেছিল গণপরিষদে, তো সেই সময় সিটিজেনশিপের কি রুল ছিল সেইটাই কিন্তু কথা বলছে আপনার আর্টিকেল 5-এ, মানে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। এরপরে চলেছে 6-7 আর্টিকেল। 6-7 ডিলস উইথ পাকিস্তান। হ্যাঁ, এরমভাবেই পড়বেন। দেখুন আমরা একটু আগে যেমন পড়েছি 6 less than 7, তাহলে আমি এরমভাবে বলতে পারি ছোট পাকিস্তান হলে আর্টিকেল 6, বড় পাকিস্তান হলে আর্টিকেল 7। ছোট বড় মানে কি? লেখা বড় লেখা ছোট, সেটাই মানেটা বোঝার চেষ্টা করুন। যদি কোনো পাকিস্তানি ইন্ডিয়াতে আসে তাহলে সেই পাকিস্তানিকে আপনার নাগরিকত্ব দিতে হবে, সেটা বলা হয়েছে আর্টিকেল 6-এ। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যদি কোনো ইন্ডিয়ান পাকিস্তানে মাইগ্রেট করে যায় এবং পরবর্তীকালে আবার পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে আসে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। খুব মাইনর ডিফারেন্স, একটু ভাবার চেষ্টা করুন। তাহলে এখানে ছোট লেখা তাহলে আর্টিকেল 6, এখানে বড় লেখা তাই আর্টিকেল 7। এরমভাবেই পড়ুন, ঠিক আছে? তার মানে কি বললাম? 6-7 ডিলস উইথ পাকিস্তান। যদি কোনো পাকিস্তানি ইন্ডিয়াতে আসে তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে আন্ডার আর্টিকেল 6-এ। যদি কোনো ইন্ডিয়ান প্রথমে পাকিস্তানে যায় তারপর পাকিস্তান থেকে আবার ব্যাক করে ইন্ডিয়াতে আসে তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে আন্ডার আর্টিকেল 7-এ। হ্যাঁ, এরমভাবেই পড়বেন। 8 নম্বর আর্টিকেল ডিলস উইথ এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। মানে কি? ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে কথা বলা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূতরাও যে ভারতের অংশ, তারা যদি ভারতের নাগরিকত্ব দাবি করে তবে তাদের আন্ডার আর্টিকেল 8-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটা নিয়ে আমরা ডিটেল অ্যানালিসিস মেন্সে গিয়ে করব। তাও একটু ছোট্ট করে বলে দিই, 1992 একটা গণ্ডি রয়েছে। 1992-তে একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়, যেখানে বলা হয়েছে আগে কি প্রভিশন ছিল আর অ্যামেন্ডমেন্ট করার পরে কি প্রভিশন হয়েছে, এটা একটু বোঝার চেষ্টা করুন। 1992-র আগে এই কথাটা বলা হয় যদি কেউ ভারতের বাইরে জন্মায় তাহলে তার ক্ষেত্রে দেখা হবে তার বাবা ভারতের নাগরিক কিনা। যদি তার বাবা ভারতের নাগরিক হয় এবং সে যদি নাগরিকত্ব দাবি করে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু 1992-তে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই প্রভিশনটাতে মাকে ইনক্লুড করা হলো। এই 1992-র পরে এই প্রভিশন আনা হলো যদি কেউ ভারতের বাইরে জন্মায় এবং তার বাবা অথবা মা কেউ একজন, যে কেউ ভারতের নাগরিক যদি হয় এবং সে যদি নাগরিকত্ব দাবি করে তবে সে নাগরিকত্ব পাবে আন্ডার আর্টিকেল 8-এর মাধ্যমে। তাহলে এনআরআইতে সিটিজেনশিপ পাওয়া বা না পাওয়া নিয়ে ডিল করছে আন্ডার আর্টিকেল 8। আর আর্টিকেল 11-তে কি বলা হচ্ছে? সিটিজেনশিপ রিলেটেড সমস্ত ক্ষমতা পার্লামেন্টের হাতে রয়েছে। স্টেট লেজিসলেচার হ্যাজ নো জুরিসডিকশন রিলেটেড টু সিটিজেনশিপ। মানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এখানে কিন্তু এটা বলা হয় যে সিটিজেনশিপের যদি কোনো অল্টারেশন আনা হয়, যদি কোনো প্রভিশন চেঞ্জ করা হয়, যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয় তাহলে কেবলমাত্র পার্লামেন্টেরই এই অধিকার রয়েছে। কোনো স্টেট জুরিসডিকশনের কিন্তু সিটিজেনশিপ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এমসিকিউতেও এই কোশ্চেনটা আসে। তাহলে আমরা একটু ছোট্ট করে দেখে নিই পার্ট 1 পার্ট 2 আমরা কি পড়লাম। পার্ট 1 ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, যেটা 1 থেকে 4 অব্দি আর্টিকেল ডিল করছে, যেখানে আমরা 3টে আর্টিকেল পড়েছি 1, 2, 3। 1 নাম্বার হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারত বা ইন্ডিয়া নামটা আমি 1 নাম্বার আর্টিকেলে পেয়েছি। 2, 3 নিউ স্টেট ফরমেশন, নিউ স্টেট ফরমেশনে একটা চেঞ্জ হলে আর্টিকেল 2, নিউ স্টেট ফরমেশনে 3টে চেঞ্জ হলে আর্টিকেল 3। যদি কোনো ভারতের বাইরের এরিয়া ভারতের মধ্যে ইনক্লুড করা হয় তবে সেটা আন্ডার আর্টিকেল 2-র মাধ্যমে নিউ স্টেট ফরমেশন। আর যদি এক্সিস্টিং স্টেটের নাম চেঞ্জ, বাউন্ডারি চেঞ্জ, এরিয়া চেঞ্জ হয় তাহলে আন্ডার আর্টিকেল 3-র মাধ্যমে নিউ স্টেট ফরমেশন। পার্ট 2 ডিলস উইথ সিটিজেনশিপ, 5 থেকে 11 অব্দি আর্টিকেল রয়েছে এবং 5 নাম্বার আর্টিকেলে কি বলা হয়েছে? সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। 6-7 পাকিস্তান, ছোট পাকিস্তান 6, বড় পাকিস্তান 7। মানে যদি কোনো পাকিস্তানি ভারতে আসে তবে সে নাগরিকত্ব দাবি করলে আর আর্টিকেল 6-এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। যদি কোনো ইন্ডিয়ান পাকিস্তানে যায় আবার পাকিস্তান থেকে রিব্যাক করে আবার যদি ইন্ডিয়াতে ফিরে আসে এবং সে যদি তারপরে আবার নাগরিকত্ব দাবি করে তবে সে আন্ডার আর্টিকেল 7-এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। 8 হচ্ছে এনআরআই, নন
নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা নাগরিকত্ব পাওয়ার প্রভিশন, এবং 11 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে সিটিজেনশিপ রিলেটেড সমস্ত ক্ষমতা পার্লামেন্টের হাতে রয়েছে। তো এরকমভাবে আপনাকে বারবার রিক্যাপ করে আর্টিকেলটা মুখস্থ করতে হবে। আমাদের কি অফলাইন বা অনলাইন ব্যাচে কি হয়, প্রতিদিন আমরা এই আর্টিকেলটা এরমভাবে, যেটা লাস্টে আমি 2 মিনিটে আপনাদের পার্ট 1 পার্ট 2 ডিল করতাম, এরমভাবে টানা 15 থেকে 20 মিনিট এই আর্টিকেল নিয়ে প্রতিদিন একবার করে রিক্যাপ করা হবে। এক থেকে শুরু করে একদম শেষ অবধি টোটাল আর্টিকেলটা রিক্যাপ করা হয়, এবং রিক্যাপ করতে 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 করতেই মুখস্থ হয়ে যায় ক্লাসেই। তো আপনারা বারবার ভিডিওটা দেখুন বা নিজেরা একটু মেমোরাইজ করার চেষ্টা করুন। ভিডিওতে আপনারা কী শিখলেন নিজের মতো করে লিখে নিন, আমার মনে হয় সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়ে কথা বলবো এবং সেখানে কিছু ট্রিক্স শেখাবো কীভাবে আপনারা আর্টিকেলটা মুখস্থ করতে পারেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, জয় হিন্দ।